আজকের ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদেরকে কথা দিচ্ছি খুব ভালো ভালো কয়েকটা অঙ্ক তোমরা আজকে শিখতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। 100 মিটার দৌড়ে এ বিকে 10 মিটার এবং সি কে আবার কত 28 মিটারে হারাতে পারে। একই দৌড়ে বি সিকে কত মিটারে হারাবে, দ্রুত ক্যালকুলেশন করবে কি করে। সবার প্রথম কথা হচ্ছে সেটা। 1 নম্বর প্রশ্নটা এখান থেকে ক্লিয়ার করবো। কি বলছে, আমরা এইটুকু দেখতে পারলাম যে 100 মিটার দৌড়, তাহলে তোমাদেরকে ডিটেলসে প্লাস শর্টকাটও করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে মনে করো 100 মিটার দৌড়, এই যে এ বিকে 10 মিটার মানে হারাচ্ছে, তাহলে এ কি করলো, এ তো চলে আসলো এখানে, বুঝতে হবে ব্যাপারটা। আর বি কিন্তু পুরোটা যেতে পারলো না, বি কোনো এমন একটা জায়গায় এসে থেমে গেল, আর এই 10 মিটারে কিন্তু কি হলো, হারিয়ে দিল কাকে, এ বিকে হারালো। বোঝা গেল আশা করি। এবারটা সিকে কত 28 মিটারে, আর ওই প্রথম থেকে সিকে কত মিটারে হারালো, সি এখানে আছে, সিকে হারালো কত 28 মিটারে হারালো। এই জিনিসগুলো সব বুঝতে হবে, আর কিছুই না। এবার বলছে লাস্টে একই দৌড়ে মানে 100 মিটার দৌড়ে বি সিকে হারাবে, মানে সিকে হারাতে পারে কত মিটারে, এই অপশন থেকে আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। তাহলে এইটুকু শুধু বুঝে নাও যে 100 মিটার দৌড়, 100 মিটার দৌড়ে এ তো চলে আসলো, তখন বি কে হারালো কত 10 মিটারে হারালো কে এ, কেন এখানে লিখিয়ে দেওয়া আছে, আর এই সিকে হারালো 28 মিটারে। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো তো, এই জিনিসগুলো সর্বপ্রথম বুঝতে হবে, আর কিছুই না। এ কতটা গেল ওই সময়, দেখো একটা জিনিস এখানে তোমরা নিজেরা বুঝে নাও। এ যেই সময়ে 100 মিটার চলে গেল, বি সেই সময় কত গেল, যেহেতু 10 মিটার পিছনে ছিল তাহলে 90 মিটার গেল। আর সেম টু সেম সময়ে এ যখন এখানে চলে গেল, তখন সি ওই কত 28 মিটার পিছনে ছিল, মানে কি 72 মিটার পর্যন্ত গেছিল। তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে। তাহলে এ কত 100 মিটার যখন চলে গেছিল, বি কতটা গেছে, যেহেতু 10 মিটারে হেরে গেছে, তাহলে 90 মিটার পর্যন্ত গেছিল। এবার সি ওই সেম সময় কত দূর গেছিল, 28 মিটার যেহেতু কম গেছে, তাহলে 72 মিটার পর্যন্ত গেছে। তাহলে 72 ওদিকে 80 90 100, তাহলে বুঝতে এই জিনিসগুলো বুঝতে হবে, আর কিছুই না। তাহলে এ যখন 100 মিটার চলে যায়, বি 10 মিটার পেছনে ছিল মানে 90 মিটার গেছে, আর সি 28 মিটার পেছনে ছিল মানে সেম সময়ে কিন্তু বারবার একই জিনিস বলছি 72 মিটার কিন্তু গেল। তাহলে এইখান থেকেই কিন্তু আমরা ক্যালকুলেশন করে নিতে পারছি। এবারটা বলছে বি সি কে হারাতে পারে কত মিটারে। তাহলে বি যখন 100 মিটারে চলে যাবে, বি যখন এরকম জায়গায় চলে যাবে, তখন সি কতটা দূর যাবে সেটা যদি বের করে নিতে পারো, তাহলে তো অঙ্ক শেষ। মানে সি তো যখন বি 90 মিটার যায়, তখন তো সি কত দূর যায়, 72 মিটার যায়। আর যখন বি 100 মিটার চলে যাবে, তখন সি কোথায় থাকবে সেটা যদি জেনে নিতে পারি, তাহলে তো হয়ে গেল। তাহলে দেখো 90 মিটার যদি 90, যখন বি 90 যাবে তখন সি কত 72 যাচ্ছে, আর যখন বি 100 মিটার যাবে তখন সি কত দূর যাবে। তাহলে এটা বাড়লে এটা একটু বাড়বে, মানে ব্যাপারটা হবে এরকম, মানে 100 বাই কত হবে 90 হবে, 0 0 কাটবো, এদিকে 8 9 কত 72, মানে 80 পর্যন্ত যাবে। তার মানে বি যখন পুরোটা চলে যাবে, সি তখন কতটা যাবে 80 পর্যন্ত যাবে। তাহলে এখনো কত পিছনে থাকবে, 20 পেছনে থাকবে না। তাহলে এই 20 মিটারে কিন্তু কি করবে, হারিয়ে দেবে কাকে, বি সি কে হারাবে। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে অ্যান্সার কি, আমাদের 20 মিটার আমাদের সঠিক অ্যান্সার। আমাদের এইটুকু ছোট্ট ছোট্ট জিনিসগুলো জানতে পারলেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম দাগের অঙ্কটা হয়ে গেল। এখানে কি বলছে, আকাশ পরিচ্ছন্ন থাকলে একটি ঘড়ি প্রতি ঘন্টায় 8.5 সেকেন্ড পিছিয়ে যায় এবং মেঘাচ্ছন্ন থাকলে ঘড়িটি প্রতি ঘন্টায় 5.1 সেকেন্ড এগিয়ে যায়। ঘড়িটি সকালে ঠিক করে চালিয়ে দেওয়ায় 12 ঘন্টা পরে দেখা গেল 12 ঘন্টা পরে দেখা গেল ঘড়িটি সঠিক সময় নির্দেশ করেছে। আচ্ছা, 12 ঘন্টা পরে সঠিক সময় নির্দেশ করেছে। আচ্ছা, দিনের কত অংশ আকাশ পরিচ্ছন্ন ছিল। তাহলে দুটো জিনিস আমরা এখান থেকে দেখতে পারলাম। দুটো জিনিস কি, আমরা 2 দাগেরটা যদি করি, দ্বিতীয় নম্বর প্রশ্ন যদি করি, তাহলে পরিচ্ছন্ন বেশি লিখতে যাবে না, পরিচ্ছন্ন আকাশ, আর হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ, ব্যাস। তাহলে পরিচ্ছন্ন আকাশ কি হচ্ছে, পিছিয়ে যাচ্ছে, তাই না। তাহলে 8.5 হিসেবে কি করছে, পিছিয়ে যাচ্ছে। আর মেঘাচ্ছন্ন আকাশ কি করছে, এগিয়ে যাচ্ছে। মেঘাচ্ছন্ন আকাশের সময় মানে +5.1। কিন্তু একটা সময় এসে কি বললো, দেখো এই জিনিসটা, যে 12 ঘন্টা পর দেখা গেল ঘড়িটির সঠিক সময় নির্দেশ করছে। সঠিক সময় কি মানে কোনো রকম না বেশি থাকছে না কম থাকছে, মানে 0-তে থাকছে, বেশিও না কমও না। এবার আমরা যদি এইভাবে করে ফেলি, তাহলে আমাদের হয়ে যাচ্ছে কিরকম, দেখো এটা থেকে এটা মাইনাস করে এখানে বসাতে হয়, মানে যেমন 0-এর সাথে মাইনাস করলে কি সেম জিনিসই হবে, তাহলে 8.5ই হচ্ছে। এবার এটার সাথে এটা মাইনাস করে এখানে বসাতে হয়, মানে 5.1ই হচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা। এবারটা আমরা কি করতে পারছি, পয়েন্ট সেম জায়গায় আছে তুলে দিতে পারলাম। এবার যদি 17 দিয়ে কাটাকুটি করো, তাহলে 3 17 কত 51 হয়, আর 5 17 কত 85 হয়। তাহলে আমরা অনুপাত কি পেলাম, 3:5 পেলাম। তাহলে দুজনে মিলেমিশে কত, 5। আর আমাদের কি চাইছে বলতো, দিনের কত অংশ আকাশ পরিচ্ছন্ন ছিল। তাহলে পরিচ্ছন্ন আকাশটা চাইছে, পরিচ্ছন্ন আকাশের রেশিও ভ্যালু কত 3 না, দুজনে মিলে 5 হয়, বোকার মতন বলছি কেন, দুজনে মিলে হচ্ছে 8, দুজনে মিলে হচ্ছে 5 আর 3 8, তার মধ্যে পরিচ্ছন্ন কত, পরিচ্ছন্ন হচ্ছে 3, ব্যাস। এটা আমাদের কি হচ্ছে, আমাদের সঠিক অ্যান্সার। মানে 3/8 অংশ সময় কি করছিল, পরিচ্ছন্ন ছিল, আকাশটা পরিচ্ছন্ন ছিল, এটা আমাদের সঠিক অ্যান্সার। মানে দেখতে পাচ্ছ যে ডি অপশনটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার আশা করি। তাহলে 2 দাগ আমাদের ক্লিয়ার হয়ে গেল এখান থেকে। এবার আমরা চলে যাব তৃতীয় নম্বর প্রশ্নে। চলো, এই প্রশ্নটা ভালো করে তোমরা একটু শিখেও নাও, পরীক্ষায় ব্যাপক পরিমাণে আসবে কিন্তু এসব প্রশ্নগুলো, যেগুলো তোমাদের কাজে শেখাচ্ছি। দেখো এখানে আমাদের যেটা বলেছে যে তাজা ফলের মধ্যে 72% জল আছে, তাজা ফল যেগুলো সেগুলোর মধ্যে 72% জল আছে।
জল থাকে এবং শুকনো ফলগুলিতে 20% জল পাওয়া যায়, তাহলে 100 কেজি তাজা ফল থেকে কত পরিমাণ শুকনো ফল পাওয়া যাবে এটা আমাদের বের করতে হবে। দেখো আমরা 3য় নম্বর অঙ্ক শিখবো এখান থেকে। এবার কি হচ্ছে দেখো, যে 72% কি পাচ্ছি আমরা তাজা ফল থেকে। তাজা ফল তো দেখো এখানে একটা কি বলছে, তাজা ফল, এইটা তাজা ফল। তাজা ফলগুলিকে এক সাইড করে মানে কি, তাহলে 100 কেজি তাজা ফল, তাহলে 100 কেজি, এই 100 কেজি তাজা ফলের মধ্যে আমাদের কি লাস্টে চাইছিল, শুকনো ফল পাওয়া যাবে কত। দেখো এই যে তাজা ফলের মধ্যে 72% কি জল আছে, তাহলে 72% যদি জল থাকে তাহলে 28% কি, তাহলে কি ওই তোমার কি যেটা চাইছে আর কি শুকনো আছে। 72% যদি জল থাকে তাজা ফলের মধ্যে, তাহলে কি 28% কি শুকনো আছে, এগুলো তো আমরা বুঝি। তাহলে 28% যেহেতু শুকনো চাইছে, শুকনোটা আমরা লিখলাম। এইবারটা এবার শুকনো ফলের মধ্যে, এবার বলছি শুকনো ফলগুলিতে 20% জল পাওয়া যায়, তাহলে কত পরিমাণ আমরা শুকনো ফল থেকে আমরা কি পাবো, শুকনো পাবো। বলছে শুকনো ফলগুলিতে 20% জল আছে, তাহলে 20% যদি জল থাকে তাহলে 80% কি আমাদের কি শুকনো আছে, তাহলে 80% কি আছে, 80% শুকনো আছে। ব্যাস, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এই যে যেভাবে তোমাদেরকে সাজিয়ে দেখিয়ে দিলাম, এভাবে কিন্তু অঙ্কটা করবে। এই 100 তুমি এই 100 কাটতে পারো, এই 0 কেটে দিতে পারো, হয়ে গেল। এখানে 4 দিয়ে যদি কাটো, 4 দিয়ে হচ্ছে 4 দুগুনি, আর 4 দিয়ে 4 7 28 হয়ে গেল। এবার এই যে 2 দিয়ে 10কে কাটলে 5 হয়, আর কোনাকুনি তো জানো গুণ সম্পর্ক 3 5 7 কত 35, তাহলে এই x এর ভ্যালুটা কি বেরোলো, x এর ভ্যালুটা 35 বেরোলো, আমাদের কি হবে সেটা আমাদের অ্যান্সার হবে। বোঝা গেল আশা করি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 3য় নাম্বারটা শিখে নিতে পারলে। চলো এবার আমরা শিখবো 4র্থ দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে, সবার প্রথম আমরা একটা খেয়াল করবো যে একদম সিম্পল একটা জিনিস খেয়াল করো, আমরা বেশি বুঝতেই যাবো না এখান থেকে। 300 কত 92, তাহলে আমরা 4এর দাগটা শিখছি। 300 কত 92, তাই না? তাহলে 392টাকে যদি আমরা একটু ভাঙি তাহলে বুঝতে পারবো। যদি আমরা 2 দিয়ে ভাঙি তাহলে কত আসছে বলো তো, এখানে 1 9 দুগুণে কত 18, আর এদিকে হচ্ছে 6, তাই তো? আমরা 14 14 196 পাই, 14 14 196, মানে এটাকে ভাঙালে আমরা কি বুঝতে পারলাম, মানে ছিল তো এটা, তাই না? তাহলে আমরা কি, এটা তো আমাদের রুটের মধ্যে ছিল, তাহলে এটা তো যদি রুটের মধ্যে থাকে আমরা কি ডবল মানে সংখ্যাগুলি কি বের করে দিই। তাহলে বাইরে তো 2 ছিলই, ডবল সংখ্যা মানে কি 14 14 বেরিয়ে আসলো, আর সিঙ্গেল সংখ্যা কি রুটের মধ্যে থেকে যায়, এই 2 তো রুটের মধ্যে থেকে গেল। এই জিনিসটাই শুধু আমি তোমাদেরকে বললাম আর কিছু না। মাইনাস কত 21। এবার এইটা জিনিসটা খেয়াল করো, তাহলে এই প্রথমটা তো আমরা সাজিয়ে দেখিয়ে দিলাম এখানে, তাই না? এবার যদি খেয়াল করো, যোগ দিয়ে উপরে আমি দেখাচ্ছি ব্যাপারটা, ঠিক আছে? আর এগুলো আমাদের এখানে রইল। এবারটা হচ্ছে কি, এই যে আমাদের যেটা রয়েছে মানে √8 মাইনাস কত 7 তার হোল স্কোয়ার, তাই না? মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার, তার সূত্র কি জানি, a স্কোয়ার মাইনাস 2a প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে কত 8, a স্কোয়ার মাইনাস 2ab, 2a মানে কি এটা 2a। এবার এই যে √8টা মানে কি হয়, রুটের মানে 2 √2 হয়, এগুলো তো জানো, এগুলো তো সিম্পল হয়। এটা কত, এখান থেকে এই রুট মানে কি 4 গুণ 2, তার থেকে 4 2 মানে কি 4 এর বর্গমূল কি 2 হয়, আর সিঙ্গেল 2টা ভেতরে থাকে, এগুলো জানো। 2a মানে হচ্ছে কি 2a মানে এটা পুরো এ লিখে দেবো, a √2 to ab। ও আচ্ছা, বিটাও আমরা ক্যালকুলেট করে দিই, b মানে এটা 2ab প্লাস b স্কোয়ার মানে 4 7 কত 49। এবার এখান থেকে কি হচ্ছে দেখো, এখানে 8 থাকছে 2 গুণ 4, 4 7 28 √2 প্লাস হচ্ছে 49, এই যে 49 বসলো। এইবারটা ক্যালকুলেশন করতে পারবো আমরা ভালোভাবে। এবার যদি সম্পূর্ণটা ঠিকঠাকভাবে বসিয়ে দিই, তাহলে 14 দুগুণে কত 28 √2, এই যে 28 √2 মাইনাস কত 21 সম্পূর্ণটা বসাই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। তারপরে এই যে প্লাস 8 মাইনাস হচ্ছে এই 28 √2 প্লাস 49, এই সম্পূর্ণটা বসিয়ে দিলাম এই জায়গাটা। এবার দেখো এটা হচ্ছে কি প্লাসে আছে, এটা কিসের মাইনাস আছে, কেটে গেল। এবারটা কি হচ্ছে, যদি কিনা আমরা ক্যালকুলেশন করি, এটা যোগ আছে এখানে, যদি যোগ দিই তাহলে হচ্ছে কত হয়, তাহলে আমাদের হবে 57, আরে মাইনাস কত 21, তাহলে মাইনাস 21টা করে দাও এখানে, তাহলে এখানে 6 আর এখানে কত 3 36। এবারটা ভালো করে খেয়াল করে দাও, দেখো এই পার্টগুলির অংশ করলাম, এই সম্পূর্ণটার ক্যালকুলেশন করলাম, আর ইকুয়াল টু যে এই যে জিজ্ঞাসা চিহ্নের স্কোয়ার, সেটা কিন্তু আমরা ক্যালকুলেশন করি, মানে এই জিজ্ঞাসা চিহ্ন মানে কি অজানা সংখ্যা স্কোয়ার, এই স্কোয়ার উঠে গিয়ে কি হয় এখানে রুট বসে, তাহলে 36-এর বর্গমূল কত 6 হয়, তাহলে x এর ভ্যালুটা কি বেরোলো 6, আমাদের কি হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলো আশা করি। তো এই হচ্ছে ব্যাপার, আমি একটু সব এক জায়গায় জড়ো কিছু করে ফেললাম, জড়ো কিছু করি না, অবশ্যই ভিডিওতে দেখছো অসুবিধা হবে না। তাহলে 4 নাম্বারটা আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল। দেখো এইখানে আমরা কিন্তু এই অঙ্কটা কি দেখতে পাচ্ছি, উত্তর কিন্তু বলে দেওয়া আছে 17 আমাদের সঠিক অ্যান্সার, কিন্তু এটাকে করতে হবে কি করে, আমাদের কিন্তু সেই প্রসেসটা শিখতে হবে। চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা 4 দাগ পর্যন্ত শিখলাম, এবার আমরা দেখবো 5 দাগেরটা। 5 দাগের সমাধানটা আমাদের কি করে করতে হবে। দেখো এখানে কি বলছে, আমরা কি জানি, আমরা নর্মালি একটা জিনিস জানি, তাই না? কি জানি, যে একটা আয়তক্ষেত্র তার কি হয়, যদি আমি এটাকে দৈর্ঘ্য ধরি, এটাকে যদি প্রস্থ ধরি, তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ কি হয়, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল, তাই না? এগুলো আমরা জানি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল। এবারটা কি, এবারটা বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা 5 মিটার হ্রাস করা হচ্ছে, মানে এই দৈর্ঘ্যটা 5 কমিয়ে দেওয়া হচ্ছে, মানে x মাইনাস দৈর্ঘ্য যেটা ছিল তার থেকে কমিয়ে দেওয়া হলো। বুঝতে পারলে? আর কি বলছে, প্রস্থটা আমাদের 3 বৃদ্ধি করে দেওয়া হচ্ছে, যে প্রস্থটা 3 বৃদ্ধি করে দেওয়া হচ্ছে, তবে 9 মিটার কমে গেল বর্গমিটারটা ক্ষেত্রফলের, সেটা আমি দেখছি। আগে কি করছে, প্রস্থ আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাহলে y + 3 করে দেওয়া হলো, বাড়িয়ে দিয়েও কিন্তু আমাদের যেটা হওয়ার কথা ছিল সেখান থেকে কিন্তু 9 বর্গমিটার ক্ষেত্রফল কিন্তু কমে গেল, তাই না? তাহলে হচ্ছে 9 কমে গেল, মানে 9কে আমরা বাড়িয়ে দিয়ে আমরা ঠিক করে দিলাম, তাহলে আমাদের x × y যা ছিল তবে সেটা কিন্তু হলো।
আমাদের তো এটা ক্ষেত্রফল ছিল x ইন্টু ওয়াই ক্ষেত্রফল ছিল, কিন্তু আমাদের কি করছে, যদি আমরা দৈর্ঘ্যকে 5 কমিয়ে দিই আর প্রস্থকে 3 বাড়িয়ে দিই, তবুও আমাদের যা ক্ষেত্রফল তার থেকে 9 কম ছিল, তাই কি করলাম আমরা প্লাস করে বাড়িয়ে দিলাম, তবে আমাদের x ইন্টু ওয়াই মানে x ইন্টু ওয়াই যা ছিল সেটাই কিন্তু হয়ে গেল, মানে এটা বরাবর এটা এখন বর্তমানটা হলো। এবার আমরা ওই সমীকরণ দ্বারা আমরা কিন্তু সমাধান করে দেবো দ্রুত। x গুণ এগুলো xy গুণ, তবে এটার সাথে এটা গুণ মানে প্লাস 3x, এগুলো আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, মাইনাস হচ্ছে 5y, আশা করি এগুলো তো পারবে। আচ্ছা 3 5 পুরো মানে -15 প্লাস হচ্ছে 9 ইকুয়াল টু xy যেদিকেই যাক না কেন সেদিকেই কাটা পড়ে যাবে, আশা করি এগুলো বুঝতে পারছো। তবে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে 3x প্লাস হচ্ছে 5y ইকুয়াল টু, এটা যদি মাইনাস করো তাহলে কত থাকবে এখান থেকে আমাদের থাকবে 6, তাই না? তাহলে -6 থাকবে, সেটা আমাদের ওদিক গেলে কি হয় +6 হয়ে যায়। আশা করি বুঝতে পারছি, এটা আমরা 1 নম্বর কি পেলাম, সমীকরণ পেলাম। এটা শুধু দেখে রাখলে। এবার আমরা সেকেন্ড পার্ট দেখবো। সেকেন্ড পার্টটা কি বলে দেওয়া আছে যে আবার দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি এবং প্রস্থ 2 মিটার বৃদ্ধি করলে এত মিটার বাড়ে, ক্ষেত্রফলটা দৈর্ঘ্য কত মিটার আমাদের চাইছে। এবার সেকেন্ড পার্টটা আমরা কি করবো, সেকেন্ড পার্টটা যেমনটা বলছে যে আবার হচ্ছে কি বলছে, দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার বৃদ্ধি পায়, তাহলে দৈর্ঘ্য যদি 3 মিটার বৃদ্ধি পায় তাহলে এই দৈর্ঘ্য তো x ছিল, 3 মিটার বাড়িয়ে দিলাম। আবারটা কি হচ্ছে যে প্রস্থ 2 মিটার বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রস্থ কত y, তাহলে y প্লাস হচ্ছে 2, এটাও বেড়ে গেল। আমরা কিন্তু এটা দৈর্ঘ্য এটা প্রস্থ গুণ দিই। এবার কি বলছে, এমনটা করাতে কি হচ্ছে 67 বর্গমিটার কি হলো, ক্ষেত্রফলটা বেড়ে গেল। তাহলে যদি বেড়ে যায় তাহলে সেটাকে আমরা কি করবো, কমিয়ে দেবো। 67 কমিয়ে দিলে আমাদের ঠিকঠাক হয়ে যাচ্ছে, মানে x ইন্টু ওয়াই হয়ে যাচ্ছে, মানে যা ক্ষেত্রফল ছিল সেটাই হয়ে যাচ্ছে। এটা কি বেড়ে যাচ্ছিল, এই যে দৈর্ঘ্যকে 3 যদি বাড়িয়ে দিই আর হচ্ছে প্রস্থকে যদি 2 বাড়িয়ে দিই, তাহলে যে ক্ষেত্রফলটা আসে সেটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে কত, 67 এটার থেকে। তাই আমরা কি করলাম, 67কে কমিয়ে দিলাম, বেড়ে যাচ্ছে যেহেতু, তাহলে কমিয়ে দিলাম মানে এটা বরাবর হয়ে গেল। আবার সেম ক্যালকুলেশন করবো, xy করবো, আবার এটার সাথে গুণ করলে হচ্ছে +2x করবো, এটার সাথে মানে হচ্ছে +3y করবো, এটার সাথে গুণ করলে প্লাস হচ্ছে 6 হয়, এগুলো জানো। এবার মাইনাস কত 67 ইকুয়াল টু xy যেদিকেই যাক না কেন আমাদের কাটাকুটি পড়বে। এদিকে আমরা কি দেখতে পাচ্ছি, +2x প্লাস হচ্ছে 3y, তাই না? আর এটা মাইনাস যদি হয়, প্লাসে মাইনাস যদি হয়, তাহলে আমরা 61 পাবো এখান থেকে, তাই তো? এবার 61 যদি পাই তাহলে 61টা আমাদের ওদিকে চলে গেলে -61 ওদিকে প্লাস হয়ে যাবে। এইবার তাহলে আমরা কিন্তু একটা সিদ্ধান্তে পৌঁছতে পারলাম, এটা কিন্তু 2 নম্বর সমীকরণ। এবার আমরা 1 নম্বর সমীকরণটাকে নিচে বসিয়ে দিয়ে আমরা সমাধান করা শুরু করে দিই। তাহলে এদিকে পাচ্ছি 3x প্লাস হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের কত 5y, সরি এখানে একটা জিনিস ভুল হচ্ছে, এখানে -5, এই যে -5y না, এই যে ভুল করলে চলবে না, আমি ভুল করছিলাম, জায়গাটা ধরা পড়ে যাবে অবশ্য, যেমনটা ধরা পড়ে গেল, কেন এগুলো প্লাস মাইনাসের খেলা তো, ঠিক আমাদের ক্যালকুলেশন করতে করতে বুঝে ফেলি। এবার এটা যখন পেলাম তাহলে একটা তো কাটতে হবে, লাস্টে চাইছি কি বলতো, দেখো এখানে দৈর্ঘ্য চাইছে, দৈর্ঘ্য কত মিটার। আমরা কি জানি, আমরা x কে দৈর্ঘ্য জানি, x হচ্ছে কি দৈর্ঘ্য জানি, আর এটা কি প্রস্থ জানি, y টা প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্যকে টিকিয়ে রাখবো কিন্তু প্রস্থকে আউট করার চেষ্টা করবো। তাহলে প্রস্থকে যদি আউট করার চেষ্টা করি তাহলে এটা 3 দিয়ে গুণ করবো, 3 5 15, এটা 5 দিয়ে গুণ করলে 3 5 15 হবে, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করে দিচ্ছি, এটাকে সম্পূর্ণটাকে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে। কিরকম দেখো, সম্পূর্ণটাকেই 5 দিয়ে গুণ করতে, মানে 5 গুণ 10x হচ্ছে, প্লাস দেবো, আর এদিকে হচ্ছে 3 5 15y হচ্ছে, আর এটা হচ্ছে 5 কে 5 5 6 30, আশা করি বুঝতে পারলে। 5 কে 5 5 6 কত 30 বসে গেল। সেম 3 দিয়ে গুণ করবো, 9x হচ্ছে, প্লাস হচ্ছে এখানে কত 3 5 15, সরি প্লাস বলছি কেন, মাইনাস 15y হচ্ছে, আর এদিকে আমাদের 3 6 কত 18 হচ্ছে গেল। এই যে মাইনাস দিকে প্লাস, তাহলে আমাদের কি প্রস্থ আমাদের আর রইলো না, দরকারও নেই আমাদের। এখানে কত 19x ইকুয়াল টু, আমাদের যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 13 3 বসলো, হাতে রইলো 1, এখানে হাতে রইলো 1, এদিকে হচ্ছে 2, তাই তো, আর এদিকে হচ্ছে আমাদের 3, এটা গেল। এবার 19 কে কত, 19 কে 19, সরি একবারই তো দিচ্ছি, 19 কে 19, তাহলে 19 যদি মাইনাস করো এখান থেকে কত পাবে দেখো তো, এখান থেকে পাবে হচ্ছে 3 পাবো, 9 3 পাবো, আর এদিকে তোমার হচ্ছে কি 1 মানে হচ্ছে কি 1 বসলো, আর এদিকে 3, তাহলে আমাদের কতবারে যাবে, এখানে আমাদের সম্ভবত 7 বারে, হ্যাঁ 7 বারে চলে যাবে, তার কারণ হচ্ছে 7 19 133 হয়, 7 19 133 হয়, মানে কাটা পড়ে গেল। তার মানে আমরা পেলাম কি, দৈর্ঘ্য ব্যাপারটা পেলাম কি 17, আমাদের কিন্তু যদি মিটারে রয়েছে তাহলে মিটার পেলাম, কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম কত, 17 কিন্তু মিটার পেয়ে গেলাম। একটু বড়, কিন্তু কিছু করার নেই, আমি এর থেকে শর্ট পেলাম না। যদি তোমরা অবশ্যই কোথাও পেয়ে যাও তাহলে অবশ্যই আমার কাছে শেয়ার করতে পারো ব্যাপারটা, আমি এর থেকে শর্টকাট পেলাম না। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলছে, যে 100 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ট্রেন এ 4 সেকেন্ডের মধ্যে একটি খুঁটিকে অতিক্রম করে। আচ্ছা, এবার 15 মিটার পার সেকেন্ড গতিতে ট্রেন এ এর দিকে ধাবমান ট্রেন কি করছে, বি মানে এর দিকে ধাবমান করছে বি, সেটা কত 9.1 সেকেন্ডের মধ্যে ট্রেন এ কে অতিক্রম করে ফেলে। ট্রেন বি এর দৈর্ঘ্যটা কত, এটা আমাদের চাইছে। দেখো এটা আমরা 5 পর্যন্ত করলাম, আমরা 6 যদি আমরা অঙ্কটা খেয়াল করি তাহলে আমরা ক্যালকুলেশন করবো কি করে। এখানে দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে এ এর গতিবেগটা কত 4, আচ্ছা 4 সেকেন্ডের মধ্যে আমাদের কি করছে 100 মিটার অতিক্রম করে ফেলছে, মানে নিজের খুঁটিকে অতিক্রম, এই যে খুঁটিকে অতিক্রম করা মানে নিজের বাড়িকে অতিক্রম করা। তাহলে যদি ভাগ করি তাহলে 25 মিটার পার সেকেন্ড কার গতিবেগ, আমাদের এ এর গতিবেগ, এটুকু আমরা পেয়ে গেলাম। আর বি এর গতিবেগটা তো বলেই দেওয়া আছে, 15 মিটার পার সেকেন্ড বি এর গতিবেগ, মানে 1 সেকেন্ডে 15 মিটার যেতে পারে। এবার গেল, এবার গতিতে ট্রেন এ এর দিকে ধাবমান ট্রেন বি 9.1 সেকেন্ডের মধ্যে ট্রেন এ কে অতিক্রম করে ফেলে, ঠিক আছে। তাহলে বি এর দৈর্ঘ্যটা কত আমাদের চাইছে। তাহলে দেখো এটা তো যাচ্ছে, এ যাচ্ছে, আবার বি এদিকে আসছে। এবার এই বিটা আস্তে 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 কি করলো, এ কে অতিক্রম করলো, একে একটা সময় কি করলো অতিক্রম করে দিল, তাই না। তার মানে কি এই বি ট্রেনটা নিজের বডিটাকে প্লাস ওই এর বডিটাকে অতিক্রম করলো, দুজনের বডিটাকে অতিক্রম করলো। কত সময় অতিক্রম করলো, দুজনের বডিটাকে 9.1 সেকেন্ড অতিক্রম করলো। এবার দুজন যখন বিপরীত দিক থেকে গতিবেগ আমরা করি তখন কি করি, দুটোকে যোগ করে দিই গতিবেগগুলোকে, তাহলে 25 আর 15 যোগ করলে কত হচ্ছে 40 হয়, 40 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 40 মিটার যায় এমনটা।
তাহলে 9.1 সেকেন্ডে কত দূর যায়? তাহলে 9.1 সেকেন্ডে কত? আমরা জানি তো 1 সেকেন্ডে কত যাচ্ছে দুজনের দুই দিক থেকে 40 মিটার পার সেকেন্ড। এবার 9.1 সেকেন্ডে কত দূর যাবে? শুধু আমরা গুণ করবো আর কিছুই না। তাহলে কি 40 দিয়ে গুণ করবো, 4 একে 4, 4 নং কত 36, আর একটা শূন্য বসিয়ে দিলাম, পয়েন্ট তুলে দিয়ে পয়েন্ট এখানে বসিয়ে দিয়ে এটা আউট। মানে 364, কিন্তু যায় কত সেকেন্ডে? 9.1 সেকেন্ডে দুজনে যায়। এবার আমরা তো জানি কি যে এ এর বডি, এই A10 এর বডিটা কত দূর? A10 এর বডিটা 100, A10 এর বডিটা কত? 100, 100 যদি মাইনাস করে দাও তবেই তো আমরা কি পেয়ে যাচ্ছি? B10 এর বডি পেয়ে যাচ্ছি। এই যে B10 এর বডিটা পেয়ে যাচ্ছি, কারণ এর বডিটা আমরা কত? 100 জানি, এর বডিটা আমরা 100 জানি। তাহলে টোটালের দূরত্ব তো বেরিয়ে গেল 9.1, মানে টোটালের দূরত্ব বেরোলো এখান থেকে এইটুকু দূরত্ব বেরোলো 364। তার মধ্যে থেকে এর বডিটা আমরা জানি 100, আগের থেকে জানি, 100 বাদ দিয়ে দিলে আমরা B এর বডিটা পেয়ে যাবো কিনা 264 মিটার, কিন্তু B10 এর যে দৈর্ঘ্যটা সেটা আমরা কিন্তু পেয়ে গেলাম এখান থেকে। ঠিক আছে, একটা রিজনিং। একটি শাড়িতে বাঁ দিক থেকে রামের অবস্থান 17তম। রামের অবস্থান কত? আমরা 7 দাগের ক্যালকুলেশন যদি করি, বাঁ দিক মানে এদিক বাঁ দিক থেকে রাম কত? 17তম। এবারটা হচ্ছে ভালো কথা, এর এবং ডান দিক থেকে শ্যামের অবস্থান কত? 21তম। শ্যাম আবার ডান দিক থেকে কত? শ্যাম আবার ডান দিক থেকে এই শ্যাম বলে কত? 21তম। এইটুকু মোটামুটি যা একটা আইডিয়া পেলাম সেভাবে লিখলাম। যদি ডান দিক থেকে রামের অবস্থান 15 হয়, বলছে রাম তো বাঁ দিক থেকে 17, কিন্তু ডান দিক থেকে যদি রাম 15তম হয়, তাহলে একই জায়গায় দুবার পড়ছে না? রাম একবার 17 পড়ছে একই জায়গায়, রাম আরেকবার একই জায়গায় কত? 15 পড়ছে। তাহলে যে কোনো একটাকে মাইনাস করাবো, তাহলে এক হয় 16 লিখবো এটাকে, আর নয়তো এটাকে 15 লিখবো। তাহলে এটা 17 রাখলাম, এটাকে কিছু নাড়াচাড়া করলাম না, আর এটাকে কম লিখবো, কারণ একই জায়গায় যেহেতু পড়েছে ওই সংখ্যাটা, তাহলে এখানে 14 লিখবো। তাহলে আমরা বুঝে নিতে পারবো কি যে এখানের মধ্যে 1 আর দিকে তো কত? 31। তাহলে টোটাল আমাদের কত? 31, মানে টোটাল লাইনে জনসংখ্যা কত? 31 আমরা কিন্তু পেলাম। ঠিক আছে, এবার 31 যখন পেয়ে গেলাম, তখন কি বলছে? বাঁ দিক থেকে শ্যামের অবস্থান কত? এই বাঁ দিক থেকে শ্যামের অবস্থানটা কত আমাদের চাইছে। তাহলে টোটাল ভ্যালু আমরা কি জানি? এখান থেকে এইটুকুর মধ্যে জনসংখ্যা জানি আমরা কত? 31 পেয়ে গেলাম। তার মধ্যে থেকে আমরা কি দেখতে পাচ্ছি? শ্যাম তো এই পর্যন্ত 21তম আছেই, তাই তো? তাহলে এখান থেকে আমাদের শ্যামের অবস্থানটা কত? আমাদের বাঁ দিক থেকে শ্যামের অবস্থানটা কত চাইছে? তাহলে 21, আমরা একটা কাজ করি, 21 এর আগে কত? 20 না? তাহলে 20 যদি মাইনাস করে দাও তবেই তো এই জায়গাটা বেরিয়ে পড়বে। এই টোটালের থেকে এই 20টা যদি এদিকে 20টা যদি ডান সাইডের 20টা যদি বাদ দিয়ে দাও তবেই তো এই পর্যন্ত সংখ্যাটা বেরোবে। বুঝতে পারছো আশা করি? তাহলে 20 বাদ দিয়ে দাও, তাহলে এদিকে 1 আর এদিকে 1, মানে 11তম স্থান, মানে এই বাঁ দিক থেকে শ্যাম কত? 11তম। এবার কি হয়? এবার একটা জিনিস তোমাদের কনফিউজ হতে পারে, কনফিউজ না মানে করবে না, যে আঁকাটা হয়তো একটু এলোমেলো হতে পারে, কিন্তু কনসেপ্টটা আমি কিন্তু তোমাদের ক্লিয়ারভাবে বলে দিলাম। বলছে অঙ্কিত এবং নিকিতার বয়সের গুণফল কত হচ্ছে? 240। যদি নিতিকার বয়সের দ্বিগুণ অঙ্কিতার বয়সের থেকে 4 বছর বেশি হয়, তাহলে নিকিতার বয়সটা কত আমাদের চাইছে। অপশান নেই, অপশান ছাড়া তোমাদের ক্যালকুলেশন করতে হবে। কিরকম দেখো, 8 দাগেরটা যদি আমরা ক্যালকুলেশন করে বলি তোমাকে, অঙ্কিতা ইনটু হচ্ছে নিকিতা দুজনের গুণফল হচ্ছে কত? 240। 240। এবারে 240টা মধ্যেই এই দুজনের গুণফলটা আছে না? এবার যদি ক্যালকুলেশন করি, দেখো এখানে যদি 2 দিয়ে ভাঙাই তাহলে 120 হচ্ছে, যদি 2 দিয়ে ভাঙাই হচ্ছে 60 হয়, যদি আমরা 2 দিয়ে ভাঙাই তাহলে 30 হয়, যদি আমরা 2 দিয়ে ভাঙাই 15 হয়, যদি আমরা 3 দিয়ে ভাঙাই 5 হয়। বুঝতে পারলে? এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, 5 দুগুণী কত? 10, ঠিক আছে? আচ্ছা, 10 দুগুণী কত? 20, এটুকু গেলাম। 3 দুগুণী 6, 6 দুগুণী কত? 12, ঠিক আছে? তাহলে একজনের হচ্ছে যদি 12 ধরে নাও, আর একজনের যদি 20 ধরে নাও, এইবার এটাকে যদি আমরা কি ধরি? নিতিকা ধরি, আর এটাকে যদি আমরা অঙ্কিতা ধরি, তাহলে দেখো তো মিলছে কিনা? মিলবে তো অবশ্যই। কেন? দেখো এই জিনিসটা আমি ধরে ফেলেছি, যদি নিকিতার বয়সের দ্বিগুণ, এই যে নিকিতার বয়স কত? ও আচ্ছা, নিকিতাকে এটাকে নিকিতা ধরতে হবে, আর এটাকে অঙ্কিতা ধরতে হবে, ঠিক আছে? তাহলে নিকিতার বয়সের দ্বিগুণ মানে কি? নিকিতার বয়সের দ্বিগুণ মানে কত? 24 হয়ে যায়, দেখো তো 24 হচ্ছে না? দ্বিগুণ অঙ্কিতার বয়সের 4 বছরের বেশি, তাহলে অঙ্কিতার বয়সের কত? অঙ্কিতার বয়স 20, তার দেখো 4 বছর বেশি আছে, 24, তাই না? তাহলে আমরা কিন্তু পরের লেখাটার সাথে মিলিয়ে ফেলতে পারলাম ওইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করে। তাহলে নিকিতার বয়স কত? তাহলে নিকিতার অরিজিনাল বয়স কত? 12 না? নিকিতার অরিজিনাল কত? 12 বছর বয়স। এই হচ্ছে আমাদের মতো অঙ্ক, এটাই আমাদের সঠিক অ্যান্সার। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। আর তো ওই চোখ ভাঙালামি জিনিসটা তো বুঝতেই পারছো। আর একটা কথা, নিকিতার বয়স কত? 12, আর হচ্ছে অঙ্কিতার বয়স কত? 20। দেখো দুজনের গুণফল করলে 240 হয়, দেখো দুজনের গুণ করলে 40 হয়, 240 হয়। তো এই হচ্ছে ব্যাপার, যেটা কিনা প্রথমেই ছিল। এ একটি কাজ প্রত্যহ 10 ঘন্টা করে 20 দিনে সম্পূর্ণ করে, অন্যদিকে বি ওই কাজ প্রত্যহ 12 ঘন্টা করে 25 দিনে সম্পূর্ণ করে। তাহলে একত্রে প্রত্যহ 8 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি শেষ করবে, এটা আমাদের চাই। অপশান নেই, অপশান ছাড়া তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। দেখো অপশান ছাড়া করাটা কিন্তু সবচেয়ে বেশি মজা। 8-এর পরে আমরা 9 দাগ করবো আমাদের সিরিজ অনুযায়ী, ঠিক আছে? এখানে যা লেখা থাকবে দাগ নাম্বার আমাদের দেখে লাভ নেই। বলছে এ একটি কাজ প্রত্যহ 10 ঘন্টা করে 20 দিন করে, তাহলে একটা ভালো জিনিস খেয়াল করে দেখো, এ কি করছে? প্রত্যেক দিন 10 ঘন্টা করে করছে। এরকম কতদিন করলো? 20 দিন করলো। তাহলে আমি আজকে 10 ঘন্টা করলাম, কালকে 10 ঘন্টা করলাম, এরকম করতে 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 20 দিন পর্যন্ত, তাহলে 200 ঘন্টা কাজ করলাম না? তাহলে আমি কত ঘন্টা কাজ করলাম? 200 ঘন্টা কাজ করলাম। এই জিনিসটা বুঝতে হতো, কত সময় কাজ করছি? 200 ঘন্টা সময় কাজ করছি। বি কি করলো? বিও করলো। বি ওই প্রত্যহ কাজ 12 ঘন্টা করে, তাই না? কোথায় গেল? ওই কাজটি প্রত্যহ 12 ঘন্টা করে 25 দিন করে, তাহলে 12 ঘন্টা করে এরকম কত? 25 দিন করে, তাহলে কত? 300 ঘন্টার কাজ করলো। এই জিনিসগুলো বুঝতে হতো, আর কিছুই না। এবার আমরা কি করি? ওই যে সময়গুলিকে লসাগু করি,
600 আমাদের দেখতে পাচ্ছ লসাগু হচ্ছে। তার মানে কি হলো, এখানে এটা ভাগ করলে হচ্ছে 3 হয়, আর এটা দিয়ে ভাগ করলে হচ্ছে 2 হয়। এগুলি কি হয়, কর্মক্ষমতা। এগুলি কি হয়, কর্মক্ষমতা। ঠিক আছে, এগুলি কর্মক্ষমতা। তাহলে এ এক এক দিনে 3টে করে কাজ করতে পারে, আর বি এক এক দিনে কটা 2টো করে কাজ করে। দুজনে মিলেমিশে একসাথে কত 5টা করে কাজ করতে পারছে, কারণ 3 আর 2 কত 5 হয়। তাহলে এক এক দিনে যদি 5টা করে কাজ করতে পারে, তাহলে বলছে তারা একত্রে প্রত্যহ 8 ঘন্টা কাজ করে। তাহলে এক এক দিনে যদি 5টা বা এক এক ঘন্টায় যদি 5টা করে কাজ করতে পারে, তাহলে 8 ঘন্টায় কত 5 আর 40টা কাজ করবে। তাহলে 5 আর কত 40টা করে যদি কাজ করে, তাহলে প্রতিদিন যদি 40টা করে কাজ করে, তাহলে 600টা কাজ, এটা তো টোটাল কাজ ভ্যালু জানো। তাহলে 40টা করে যদি প্রতিদিন কাজ করে, তাহলে 600টা কাজ করতে কতদিন সময় লাগবে? তাহলে 0 কাটলাম, 4 দিয়ে 60 কাটলে 15 দিনে কিন্তু তারা কিন্তু কাজটা কমপ্লিট করে ফেলতে পারবে। আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। আমাদের কোনো রকম অপশান নেই। দেখো এখন তো ওই যে চাকরি বাতিল হচ্ছে, সেই টাইপের একটা প্রশ্ন। একজন অযোগ্য সরকারি চাকরিজীবী 25,000 টাকা মাইনে পেলে 12% সরল সুদে 6 বছরের টাকা তার চাকরি হারানোর কারণে যদি সরকারকে ফেরত দিতে হয়, তাহলে তাকে সুদে আসলে কত টাকা ফেরত দিতে হবে সেটা আমাদের কিন্তু বলছে। যে প্রতি মাসে তো 25,000 টাকা করে পেয়েছে, কিন্তু কি হচ্ছে 6 বছর কিন্তু চাকরি করলে 6 বছরে এই 12% সুদ হারে আমাদের যদি ফেরত দিতে হয় আসল প্লাস সুদ হিসেবে, তাহলে কত টাকা তার ফেরত দিতে হবে সেটা আমাদের কিন্তু চাইছে। চলো একটা ভালো অঙ্ক আমরা প্র্যাকটিসও করে নিই। অপশান নেই, অপশান ছাড়া কিন্তু করলে তোমরা বেশি ভালো শিখতে পারো। 9 দেখবেন 10 দাগেরটা দেখো, আমাদের PTR/100 ইকুয়াল টু এসআই। এবার এটাকে আমরা যদি আরো মডারেট হিসেবে করি, কিরকম দেখো, আসল কত 25,000 টাকা করতে, প্রতি মাসে কিন্তু 25,000 টাকা। এবার কিছু 12% সুদের হারে, তাহলে প্রতি মাসে তো 12% সুদের হারে দিতে হচ্ছে। তাহলে 12% যদি সুদের হারে যদি আমি একবারে ক্যালকুলেশন করে নিই, তাহলে 112 করে দিলাম, জুড়ে দিলাম, তাহলে আমাদের একবারে ভ্যালুটা বেরিয়ে পড়বে। ইন্টু কত 6 বছর। এবার 6 বছর, এবার দেখো প্রতি বছর হতে গেলে 12টা মাস পরে, ইন্টু কত 6, তাহলে 6 বছরে কতগুলো মাস সেটা আমাদের কিন্তু হিসেব করে বেরিয়ে পড়লো। নিচে কি দিতে হয়, 100 দিতে হয়, জানো এগুলো। 2 শূন্য আউট করে দিলাম। এইবার শুধুমাত্র কষ্ট করে একটু যদি গুনটুন করে দিতে পারো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসে। চলো এবার অত কিছু করতে যাবো না, আমরা গুণ করবো, একদম ডাইরেক্ট গুণ করবো। চলো যদি আমরা গুণ করে আমরা দেখিনি জিনিসটা, তাহলে আমাদের ক্যালকুলেশন কি আসে দেখিনি তো। এদিকে আমাদের 250 ইন্টু আমাদের কত 100 কত 12 ইন্টু আমাদের কত আবার একটা 12 গুণ হচ্ছে 6। তাহলে আমাদের যে অ্যান্সারটা কত পাবো, 20160000, মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, মানে 20 লক্ষ টাকা 16,000 টাকা কিন্তু তাকে কিন্তু সুদ সমেত আসল ফেরত দিতে হবে সরকারকে। ঠিক আছে, মানে ওই যে টাকা দিয়ে যদি চাকরিতে কেউ চাকরি করে। ঠিক আছে, এই ছিল 10টা প্রশ্ন, তোমাদেরকে পুরো ডিটেলসে প্লাস শর্টকাট টেকনিকে বলে। তাহলে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। এমন ধরনের হেল্পফুল ভিডিও তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো পরবর্তীতে এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য।